ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বিশ্বের ক্রমবর্ধমান মানুষজনের বেঁচে থাকার জন্য চাই অতিরিক্ত খাদ্য, আর এই অতিরিক্ত খাদ্যের প্রয়োজন মেটাতে চাই উচ্চ ফলনশীল বীজ। নতুবা 2050 সালে প্রায় 9.3 বিলিয়ন বিশাল জনস্ফীতির জোয়ারে বিশ্ববাসী ভয়ঙ্কর খাদ্য সমস্যার সম্মুখীন হবেন। রোম, 12 অক্টোবর 2009। বিশ্বের খাদ্য ও কৃষি সংস্থার অধিবেশনে উঠে এলো এমনই সব আলোচনা। খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ধারাবাহিকভাবে কৃষি শস্য উৎপাদনে গুরুত্ব দিয়ে হাতে হাত মিলিয়ে বিশ্বের সব উন্নত ও উন্নয়নশীল দেশকে একযোগে এখনই কাজ শুরু করতে হবে। এই বার্তায় সাউথ এশিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা কার্টস ইন্টারন্যাশনাল অনুপ্রাণিত হয়ে 2 অন্যতম সেরা চাল উৎপাদনকারী পাশাপাশি দেশ গঙ্গা পদ্মাপাড়ের ভারত বাংলাদেশে ধান বীজ নিয়ে অনুসন্ধানমূলক রিস্তে প্রজেক্ট গ্রহণ করেন। উল্লেখ্য, উভয়ের একই প্রধান খাদ্য চাল, একই আবহাওয়া, মাটি, কৃষি উৎপাদন পদ্ধতি, বিনামূল্যে লেনদেন হয় এবং জাতীয় আয়ের গুরুত্বপূর্ণ অংশ হল ধান উৎপাদন। তবুও তার বীজ ধান নিয়ে বৈধভাবে বাণিজ্য ও কৃষি সম্পর্কে রয়েছে নানান প্রতিবন্ধকতা। 2 দেশের সীমান্তে অবৈধভাবে চলা ধান বীজ পাচার পর্ব যা অন্যতম প্রতিবন্ধকতা বলে দাবি। আজকে বাংলাদেশের বেশ কিছু ধান বীজ, ভালো ধান বীজ ভারতবর্ষে তারা ব্যবহার করছে চাষিরা। ভারতবর্ষের বহু ধান বীজ বাংলাদেশ এবং নেপাল ব্যবহার করছে, কিন্তু এগুলোর কোনো রকম ঠিক চুক্তি বা প্রফেশনাল বা অফিসিয়াল রিকগনিশন নেই। চারাই বলতে অ্যাকচুয়ালি মানে চোরাপথে কিছু হয়, সেটা তো অ্যাকচুয়ালি আমাদের সরকার গভর্নমেন্ট চেষ্টা করছে এটাকে রোখার জন্য। রোখা যায় না, অনেক সময় দেখা যায় চোরাপথে নিয়ে যায় হয়তো। এখানে হিলি দিয়ে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ সীমান্ত এলাকা। এই সীমান্ত এলাকার কিছু কৃষক আছেন যারা বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে উচ্চ ফলনশীল ধানের বীজ এপারে আনেন এবং এপার থেকে উচ্চ ফলনশীল ধানের বীজ বাংলাদেশে যায়। সবটাই অবৈধভাবে হয়, এটা ঠিক। কিন্তু আমরা চাইছি, আমরা চেষ্টা করছি, আমরা কৃষকদের সাথে কথা বলেছি এবং আমরা সরকারের কাছে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই বিষয়টা নজরে আনতে চেয়েছি। কিন্তু ভারতের আমন ভ্যারাইটিগুলো থেকে ঠিক আছে এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এখনো পশ্চিম উত্তরাঞ্চলে কিন্তু ভারতীয় ভ্যারাইটিগুলো ব্যাপক চাষাবাদ হয়, যদিও অফিসিয়ালি সেই জিনিসটা আসে না। तो बांग्लादेश के बहुत लंबी बॉर्डर है और यहाँ भी फार्मर्स का जो है एक देश से दूसरे देश में आना जाना लगा रहता है। इसकी वजह से काफ़ी कुछ जो है बीज का भी एक देश से दूसरे देश आदान प्रदान चलता रहता है, लेकिन वो आदान प्रदान जो है इलीगल है, वो लीगल नहीं है। রিস্তে প্রজেক্টের সার্ভেতে উভয় দেশের চাষিদের
সার্টিফাইড বীজ সুলভে ঠিক সময় পরিমাণ মতো না পাওয়া নিয়ে নানা সমস্যা তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বছরে ৩.৫ লাখ মেট্রিক টন উচ্চ ফলনশীল ধান বীজের প্রয়োজন, কিন্তু তার নিজস্ব উৎপাদন প্রায় ৪০%। পশ্চিমবঙ্গের সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে স্বর্ণমাসুরি, শতাব্দী, পারিজাত, মিনিকেট। আর বাংলাদেশ থেকে BR11 বা BB11, ব্রি 28, ব্রি 29, ব্রি 50, নয়নমণি ইত্যাদি উচ্চ ফলনশীল ধান বীজ আসে ভারতে। ওইখানকার সিট এখানে আসছে, এখানকার সিট ওইখানে যাচ্ছে, কিন্তু এটা খুব লিমিটেড, সীমিত এলাকাতে হচ্ছে। তার জন্য একটা ইজি আছে, ওইসব এলাকাতে বেশি ভাগ হচ্ছে। বিশেষ করে আপনার উচ্চ ফলনশীল বীজ যেটা হচ্ছে, ওটা হচ্ছে খুবই হাই ভলিউম, লো ভ্যালু ট্রেড। ওরা এখন ভিতরে নিয়ে গেলে হয়তো কস্ট অফ ট্রান্সপোর্টেশনটা অনেক বেশি হবে। দুই দেশে অবৈধ ধান বীজ পাচারের ফলে একযোগে উচ্চ ফলনশীল ধান বীজ উৎপাদন, বাণিজ্য ও গবেষণা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে দুদেশে মোট জনগোষ্ঠীর একটা বড় অংশের অপুষ্টি, ক্ষুধা, অনাহারে কাটে, সেখানে শংসাপত্রহীন, নিম্নমানের বা ভেজাল ধান বীজের কারণে উৎপাদনে মার খাচ্ছেন চাষি। মনে করেন ইন্ডিয়ান স্বর্ণা ধান, BR29, মিনিকেট, এটা আমরা লাগাই। মিনিকেটের ধানটা ওটা 12 মণ, 14 মণ, 13 মণ হয়। আপনার BR29 বিঘে 20 মণ, 22 মণ হয়। ধান মিনিকেট 29 বা স্বর্ণা, এই ধানের উৎপাদন আমি করি। ধানের খুব ফলন তো ভালো, আমি বাজার থেকে কিনে আনি, এই ধানটা ভারত থেকে আসে। উভয় দেশ হারাচ্ছে বাৎসরিক ধান উৎপাদন ও রেভিনিউ। থেকে জিরা, শাল, বিজয় এইসব উন্নত ফসল, উন্নত ধরনের বীজ সব আসে, তাতে ফলন বেশি হয়। আর এখান থেকে যায় ওই 40-94, তারপর যে গুটি স্বর্ণ, এইসব ধানের বীজ আমার বাংলাদেশেও যায়। দুই দেশের কৃষি সম্পর্ক নির্মাণ বা স্বাভাবিক ধান বীজ বাণিজ্য সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এবং খাদ্য সুরক্ষাকরণে কার্টস ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সাহায্যে গ্রহীত হয় রিস্তে প্রজেক্ট। পার্টিশনের পরে ওইটা বন্ধ হয়ে গেল। আমরা যেটা ভাবলাম, পুরনো যেটা সম্বন্ধ ছিল এখানে ব্যাপারের মধ্যে, সেটাকে আবার কিভাবে আমরা রিভাইভ করতে পারি, তাই জন্য আমরা নিলাম। আর এই যে অধ্যয়নটা আমরা করেছি, যেটা স্টাডি করেছি, তার মধ্যে দেখা গেল কি জিরো ট্যারিফ ছিল, ট্যারিফে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম ছিল অনেকগুলো যেটা বলে স্যানিটারি, ফাইটোস্যানিটারি স্ট্যান্ডার্ডস টোটালি মানে একটা ব্রেক হয়ে গেল ফর্মাল ট্রেডের মধ্যে। কিন্তু ইনফর্মাল ট্রেড তো এমনিও চলছে, সেটা যেটাকে আমরা ইকোনমিক্সে বলি গ্র্যাভিটি মডেলিং, যেখানে ডিমান্ড হবে সেখানে সাপ্লাইও হবে, সেটা হচ্ছিল। তো সেটাকে ফর্মালাইজ কি করে করা যায়, তাই জন্য আমরা এই প্রজেক্টটি নিলাম। দুই দেশে ধান বীজ বাণিজ্য চুক্তি সম্পাদনের বাতাবরণ তৈরিতে কার্টস ইন্টারন্যাশনাল নানান প্রচারমূলক কাজকর্ম চালায়। প্রডিউসার্স আছে, ওদের সঙ্গে কথা বললাম। সিড অ্যাসোসিয়েশন আছে, যেমন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান সিড অ্যাসোসিয়েশন, এদের সঙ্গে কথা বললাম। ওরপরে আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি, ওদের যতগুলো অ্যাপ্রিহেনশন ছিল আমরা এই কথা বলে, ওরপরে আমরা মিডিয়ার ব্রিফিংটাও করেছি, বাংলাদেশেও করলাম, ইন্ডিয়াতেও করলাম। আমরা অনেকগুলো আর্টিকেল পাবলিশ করেছি, অনেকগুলো রিপোর্ট পাবলিশ করেছি, ওটা খুব ভালো সার্কুলেট হয়েছে। আমার মনে হয় 30খানার মতন আর্টিকেল পাবলিশ হয়েছে এই রাইসের উপরে, কীভাবে এটাকে ট্রেড কোঅপারেশন করা যায়। এখন যে এগ্রিমেন্টটা আপনাদের ইন্ডিয়া, বাংলাদেশ, নেপালের একটা প্রোটোকল সাইন হয়েছে, এর খুব ভালো একটা ইম্প্যাক্ট হয়েছে। অবশেষে দুই দেশের মধ্যে বহু কাঙ্ক্ষিত ধান বীজ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়। भारत, नेपाल और बांग्लादेश, इन तीनों देशों में राइस का खाने में खास महत्व है और इन तीनों देशों के कई भागों में उनकी जो ज्योग्राफी है, उनका जो टेरेन है, उसमें भी बहुत कॉमन फीचर्स हैं।
इसलिए इन तीनों राष्ट्रों के एग्रीकल्चर डिपार्टमेंट्स ने इंटरनेशनल राइस रिसर्च इंस्टीट्यूट के कोलैबोरेशन के साथ 2013 और 2014 में 2 प्रोटोकॉल साइन किए हैं, जिसके तहत राइस की वैरायटीज की रिलीज का जो प्रोटोकॉल है वो इन तीनों ने साथ साथ अडॉप्ट करने का फैसला किया है। इसका मतलब है कि अगर बांग्लादेश या नेपाल या भारत में कोई वैरायटी रिलीज का डिसीजन लिया जाता है तो वो डिसीजन बाकी दोनों कंट्रीज में भी माना जाएगा और उस वैरायटी रिलीज का जो प्रोसेस है उसे हम ज़्यादा जल्दी में कर पाएंगे, जिससे कि उन तीनों देशों के फार्मर्स को नई वैरायटीज में के लिए एक्सेस गेन करना थोड़ा आसान होगा। ये हमारी उम्मीद है कि इस प्रोसेस के तहत जो प्राइवेट सेक्टर है वो भी इसमें सिंप्लीफाइड पॉलिसी का फायदा ले पाए। বাংলাদেশ কৃষি মন্ত্রকের অতিরিক্ত সচিব বলেন, এগুলো কোনো সার্টিফাইড সিড না, বর্ডার ট্রেডে আসে কোনো কোয়ালিটি কেউ কন্ট্রোল করে না, কৃষকরা অনেক সময় ক্ষতিগ্রস্ত, কিন্তু তার প্রতিকার উপায় থাকে না। কিন্তু আমি যদি এই বীজটাই আমনের বীজটা বৈধভাবে ইম্পোর্ট করি বা আমার এখানে এগ্রিমেন্ট করে যৌথভাবে প্রোডাকশন করে জয়েন্ট ভেঞ্চারে প্রোডাকশন করে বিক্রি করতাম, তাহলে কিন্তু আমার ফলনটা করতাম, কৃষকের ক্ষতিগ্রস্ত হতো। সুসম্পর্ক আমাদের সবসময় ছিল, এক্সচেঞ্জে রিসার্চারদের সবসময় একটা বাধা ছিল, আমরা মনে করি যে সেই বাধার থেকে আমরা উত্তীর্ণ হয়েছিলাম। এখন আমাদের দুই দেশেরই গবেষকরা জামপ্লাজম এক্সচেঞ্জের নীতিগত গবেষণা আছে। আবার রিস্তে প্রজেক্টের সঙ্গে জুড়ে থাকা বাংলাদেশ মিডিয়া কনসালটেন্ট বলেন, বাংলাদেশের যে বীজ সেগুলো ভারতের কোনো জায়গায় পশ্চিমবঙ্গে এবং বিহারে খুব ভালো ফলন দিচ্ছে, এটা বাংলাদেশে দিচ্ছিল না। একইভাবে পশ্চিমবঙ্গের কিছু কিছু বীজ বাংলাদেশের সীমান্ত অঞ্চলে দিনাজপুরে বা রাজশাহীতে ভালো ফলন দিচ্ছে। সুতরাং এই যে তথ্যগুলো যখন উপস্থাপন করা হলো, এই বিষয়গুলো যখন আনা হলো, তখন কিন্তু অনেক ভুল ধারণার অপসারণ ঘটলো এবং অনেকেই তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, এটি হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য। ভারত বাংলাদেশ যৌথভাবে উচ্চ ফলনশীল ধান বীজ বাণিজ্য চুক্তিতে কি লাভ হলো? বিজ্ঞান গবেষণা এবং এই যে এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়াল এবং ব্যবসায়িক দিক থেকে সিড উৎপাদন এবং এর কার্যকরিতার দরকার ছিল। তো কার্স ইন্টারন্যাশনাল যে এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই, যাতে এটার এই ব্যাপক প্রচার এবং ব্যাপক ব্যবহার যাতে আরও ভালোভাবে হতে পারে। এই চুক্তির ফলে কি হবে যে ভারত, বাংলাদেশ, নেপাল তারা চুক্তির সঙ্গে যুক্ত থেকে ভালো বীজ, কোয়ালিটি বীজ, উন্নত বীজ তারা অনায়াসে একটা দেশ থেকে আরেকটা দেশে পাঠাতে পারবেন। এর সঙ্গে শুধু গবেষণা নয়, এর সঙ্গে যে ব্যবসায়িক ব্যবস্থা তার সঙ্গে সেটা যুক্ত হবে, যার ফলে কী হচ্ছে কোয়ালিটি সিড ফার্মার্সদের কাছে অনেক সহজে পৌঁছবে। অন্যদিকে বাংলাদেশ কৃষি মন্ত্রকের মতে, আমরা যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, এই জিনিসটা হয়তো আমরা এতটা ভালোভাবে আমাদের বোধগম্য হতো না। এই জন্য আমি কার্সকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কৃষি পরিবেশকে নিয়ে, যেমন খরা সহনশীল, খরা প্রবণ এলাকা কিংবা বন্যা প্রবণ এলাকা কিংবা লবণাক্ত এলাকা, এরকম যদি মানে টার্গেট এরিয়া থাকে, যে ওই এরিয়াকে উদ্দেশ্য করে আমাদের কোনো ধানের জাত উদ্ভাবন করতে হবে, তখন পরিস্থিতিটা এমন হবে যখন একটা দেশ উদ্ভাবন করবে বা আমরা যে জামপ্লাজমটা পাবো সেটা এক দেশে যদি উদ্ভাবিত হয়, তাহলে সেই দেশের যে পরীক্ষার যে ফলাফল সেটা হয়তো অন্য দেশের একই পরিবেশে সেটা হয়তো গ্রহণযোগ্যতা থাকবে এবং এটাকে স্বীকৃতি দিতে হবে। এনএসসিএল এর জেনারেল ম্যানেজারের মতে, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ধান বীজ লেনদেন করতে সক্ষম। मैं नेशनल सीड्स कॉर्पोरेशन के बारे में बताना चाहूँगा कि हम लोगों ने बांग्लादेश को इससे पहले भी कई बार सीड का एक्सपोर्ट किया है और नेशनल सीड्स कॉर्पोरेशन 70 क्रॉप और 600 वैरायटीज़ के क्रॉप सीड्स में डील करता है और यह सक्षम है कि अपने इंटरनल मार्केट के अलावा पड़ोसी देशों की सीड रिक्वायरमेंट को भी पूरा कर सकेगा। अब दिल्ली IRRI এর সিনিয়র সায়েন্টিস্ট উমাশঙ্কর সিং বলেন, जो है
ऐसा सिस्टम बनेगा कि हम मिल करके वैरायटीज को टेस्ट करें एक दोनों कंट्री में एक साथ, जिससे उनको जल्दी से जल्दी रिलीज किया जा सके। और साथ साथ जो है ये बहुत ज़्यादा हमारा रिसोर्सेज बचाएगा, क्योंकि वैराइटल टेस्टिंग में काफ़ी खर्चा आता है। तो अगर दोनों मिलकर टेस्टिंग कर रहे हैं और वो वैरायटी अगर एक कंट्री से ज़्यादा के लिए भी रिलीज हो सकती है, फिर ये भी उसके अंदर ये फैसला हुआ कि हम जो है सीड सिस्टम को हार्मोनाइज करेंगे दोनों कंट्री का, जिससे जो है कि जो भी डेटा एक कंट्री में जनरेट होता दूसरे कंट्री के अंदर एक्सेप्टेबल होगा। जिस एग्रीमेंट के तहत अगर एक वैरायटी बांग्लादेश में रिलीज होती है तो इंडिया के अंदर प्रमोट किया जा सकता है, इंडिया में रिलीज होती है तो बांग्लादेश में किया जा सकता है। इसी तरीके से नेपाल ने भी ज्वाइन कर लिया इसको। तो पूरे रीजन के अंदर एक वैरायटी एक कंट्री में रिलीज हो जाती है तो दूसरे में प्रमोट की जा सकती है। প্রায় একই সুরে বলেন ঢাকার গবেষক মাহফুজ কবির। রিলিজ করতে পারবে ভ্যারাইটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উদ্যোগ। এবং এই উদ্যোগের ফলে যেটা হবে যে ওই আগে যেরকম 800-850 দিন এরকম লেগে যেত একটা যে কোনো একটা ভ্যারাইটি নিয়ে সেখানে ফিল্ড টেস্টিং করা এবং করতে পরপর 2 বছর এরকম দরকার হয়, এবং এতে করে কিন্তু বড় সময় চলে যেত এবং আলটিমেটলি এটা কিন্তু ডিসকারেজ করতো সিডেড ট্রেডকে, যে অসুবিধাটা ছিল সেটা দূর হবে। দ্বিপাক্ষিক চুক্তির ফলে উচ্চ ফলনশীল ধান বীজের আমদানি রপ্তানির বাজার উন্মুক্ত হবে। এবার থেকে উভয় দেশের উৎপাদক বা ব্যবসায়ী বা চাষি কিংবা যে কেউ নতুন প্রজাতির ধান বীজ রেজিস্ট্রি করিয়ে কম সময়ের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবেন কৃষি মন্ত্রক থেকে। There are different categories of varieties. One we call as new variety, which is not in the sale for more than 1 year. And if it is a variety from Bangladesh, it would not have been sold for more than 3 years there. Once they put the application here, if it is new variety, 2 years for testing. That is we call that as distinctiveness, uniformity and stability. Just we want to see, because it should not be a repeat of some other variety. So we will be testing that in 2 seasons, for 2 seasons in 2 locations. After that, within a year we give the certificate. বিদেশি রাষ্ট্রের সঙ্গে উচ্চ ফলনশীল ধান বীজ বাণিজ্যের জন্য প্রস্তুত ভারতের সিড উৎপাদকরা। এই দেশে 550 বীজ উৎপাদক কোম্পানি আছে, তার মধ্যে 350 আমাদের সদস্য। এর মধ্যে বড় কোম্পানি রয়েছে, ছোট কোম্পানি রয়েছে, কিন্তু বড় কোম্পানি প্রায় সবাই আমাদের সদস্য। তারা এক্সপোর্টের ব্যবসা করছে এবং তারা সম্পূর্ণভাবে প্রস্তুত বাংলাদেশের সাথে বড় আকারে ব্যবসা করার জন্য। কোনো উৎপাদক চাইছেন যৌথ ধান বীজ বাণিজ্য চুক্তির সঙ্গে চাই শান্তির পরিবেশ। ডাইরেক্টলি আমরা এক্সপোর্ট যদি আমরা করতে পারি তাতে কি হয়, লোকেরা ঠিক বীজ পায় আর স্মাগল হয়ে ডুপ্লিকেট বীজে চলে যাচ্ছে। সেই হিসেবে গভর্নমেন্ট যদি এগুলোর পারমিশন দেন যে ডাইরেক্ট এক্সপোর্ট করা বা ইম্পোর্ট করা, তাহলে বাংলাদেশে আমরা মার্কেটটাও ভালো পাই। আবার অন্যদিকে কেউ চান মুক্ত বাজার। বাংলাদেশের 2টো ভ্যারাইটি BB11 এবং নয়নমণি এখানকার খোলা বাজারে খুব জনপ্রিয় এবং চাহিদা, চাষিদের কাছে প্রচণ্ড চাহিদা। সে কারণে ভ্যারাইটি 2টো আমি প্রোডাকশনের মধ্যে রাখি। এই সমস্ত মালগুলো আমরা প্রপার চ্যানেলে দিতে পারি না, কিন্তু চাহিদা আছে বাংলাদেশে। চোরাই পথে বা অন্য কোনো মাধ্যমে চাই। আমরা চাইছি গভর্নমেন্ট থেকে খোলাখুলি, মানে আমরা ডাইরেক্ট বাংলাদেশে ভুটানে এইসব মাল আমরা নিজেরাই ওখানে মার্কেট করতে পারি। আবার কেউ বলেন প্রযুক্তি কাজে লাগিয়ে উৎপাদন বাড়িয়েছেন, কিন্তু চাই প্রশস্ত বাজার। জার্মান থেকে আমরা মেশিন ইম্পোর্ট করেছি, সেই প্রসেসিং মেশিন আমরা লাগিয়েছি। ইন্ডিয়ান মেশিনও আছে, যাতে বেশি প্রোডাকশন আমরা করতে পারি। আমাদের প্রোডাকশন বেশি হচ্ছে, সেই জন্য প্রোডাকশন বেশি যখন হচ্ছে আমাদের মার্কেটটাকে বাড়াতে হবে। পাশেই বাংলাদেশ পড়ছে। আবার বাংলাদেশের বীজ উৎপাদকরা কেউ কেউ চান উত্তম মানের ধান বীজ আমদানি রপ্তানির বাণিজ্য। কোয়ালিটি মেনটেন করতে হবে এবং রিজনেবল প্রাইসে কৃষকের কাছে জিনিসটা পৌঁছে দিতে হবে, যাতে কৃষকের চাহিদা করে সেটা যাতে যেন ওখানে আমরা ইজিলি এক্সপোর্ট করতে পারি। এবং বাংলাদেশ আমরা জানি যে বাংলাদেশের ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো ডিমান্ড আছে সেগুলো যদি আমরা অথরাইজড ওয়েতে এবং ইজি ওয়েতে যদি ইম্পোর্ট করতে পারি, দ্যাট উইল বি বেনিফিটেড ফর বোথ দ্য নেশন। কেউ চান ধান বীজের টেস্টিং
বা বায়ো থ্রেড বিষয়ে গুরুত্ব দিতে। যেটা ইনফর্মালি আসতেছে ওটার জেনুইনিটি কতটুকু, পিওরিটি, ওটা কি পরিমাণ রোগ আদৌ আছে কিনা, whether it is tested in the proper authority, proper laboratory, এটা হচ্ছে থ্রেট। পণ্যের নন ট্যারিফ বা টেস্টিং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে দুই পড়শি দেশ মনে করেন ট্যারিফ কমিশনের এক আধিকারিক। বর্ডার ডিলেটা হবে না, টেস্টিংগুলো ওই দেশের টেস্টিংগুলো আমি এদেশে মেনে নিচ্ছি, বা বাংলাদেশের রাইস টেস্টিং যদি ওই দেশে মেনে নেয়, তাহলে আমাদের এই যে ট্রেডের যে ট্রেড ফ্যাসিলিটেশন যেটাকে বলি আমরা, ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি। ভারত বাংলাদেশ এই যৌথ চুক্তির ফলে ধান বীজ বাণিজ্যে বিভিন্ন রকম লাভ বা সুবিধা হবে। এটার ফলে একটা উইন উইন একটা ক্ষেত্র সৃষ্টি হবে বাংলাদেশের, ও আমরা এটার উৎপাদনশীলতা এবং এটার বৃহত্তর যে এটার প্রচার সেটার একটা উপকার পাবো। ভারতের যে কৃষক ভাইয়েরা আছেন তারাও এটা থেকে উপকার পাবেন। সুতরাং আমার মনে হয় যে এরকম যে আদান প্রদান এগুলো যত বাড়বে তত আমাদের দুদেশের জন্যই এটা উপকারী এবং অর্থনৈতিকভাবে ফলপ্রসূ হবে। যেহেতু সিটটা আগে লিগেলি আসতো না, আমাদের দেশে যারা ব্লক সুপারভাইজার এগ্রিকালচার এক্সটেনশন অফিসার তারা আমাদের চাষিকে বলতে পারতো না যে তুমি এই সিটটা নাও। সিমিলারলি ভারতেও যারা এগ্রিকালচার এক্সটেনশনের কাজ করে চাষিদেরকে খবর দেয় যে এই সিটটা ভালো, তারাও জোর করে বলতে পারতো না যে এটা সিটটা ভালো নেও। এখন যেহেতু অফিসিয়াল এক্সচেঞ্জ হয়ে গেল, এখন তারা বলতে পারবে যে ওই সিটটা নাও, কারণ ওটা ওই দেশে টেস্টেড হয়, আমাদের জন্য এটা ভালো সিট। যৌথ গবেষণায় একে অন্যের ঘাটতি পূরণ হবে বললেন ব্রাক বেসরকারি সংগঠনের এক আধিকারিক। দুইটা দেশ পাশাপাশি তার নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমেও কিন্তু বীজগুলি কিন্তু বর্ডার ক্রস হচ্ছে, কিন্তু তাতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বলি আর ভারত বলি দুই দেশেরই কৃষক কিন্তু আসলে অরিজিনাল যে বীজটা সেই বীজটা কিন্তু তারা পাচ্ছেন না। এখন যদি এটা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি বাংলাদেশ ভারতের সরকারের যৌথ উদ্যোগে কার্সের এই উদ্যোগে আমরা যদি মাল্টিপ্লাই করতে পারি, তাতে একদিকে যেমন এই বীজের সাথে সম্পৃক্ত যেসব মিডলম্যান থাকবেন তারও যেমন একদিকে ভালো বীজ নিশ্চিত করতে পারবেন ওই দেশের কৃষকের জন্য, ঠিক একইভাবে ওই দেশের কৃষকও কিন্তু ভালো বীজটা পাবেন। সবেমাত্র ভারত ও বাংলাদেশের মধ্যে ধান বীজ বাণিজ্য চুক্তি হয়েছে, এখনো দুদেশের অনেক পথ হাঁটা বাকি। বাণিজ্যের সুবিধার্থে পরিবহন পরিকাঠামো, পণ্য সংরক্ষণ, নিরাপত্তা, বীজ টেস্টিং সহ সীমান্তবর্তী এলাকায় যৌথ কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি গবেষণাগার গড়তে হবে। সেই গবেষণাগারে কৃষি বিজ্ঞানের আদান প্রদানে নতুন নতুন প্রজাতির উচ্চ ফলনশীল ধান বীজের উদ্ভাবন হবে, আর তাতে লাভবান হবেন ভারত বা বাংলাদেশ এবং বিশ্বের প্রান্তিক চাষি সহ বিশ্বের উপভোক্তাগণ। প্রজেক্টটি সহায়তা করছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই প্রজেক্টে আমরা যে যে বিষয়ে কাজ করেছি এবং যে যে বিষয়ের উপর আমরা আমাদের রেকমেন্ডেশনস দিয়েছি, সেই রেকমেন্ডেশনসগুলো যদি ঠিকঠাক প্রয়োগ করা হয় দুই দেশের সরকারের মাধ্যমে, তাহলে দুই দেশের কৃষকরাই লাভবান হবেন, কারণ তারা বেটার কোয়ালিটি সিডস পেতে পারবেন এবং তার দ্বারা তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তাদের উৎপাদন বাড়বে এবং তারা আর্থসামাজিক উন্নয়নের প্রতিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এই প্রজেক্টের মাধ্যমে। দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাতে বলা হয়েছে যাতে রাইস সিডস, পার্টিকুলারলি হাই ইল্ডিং ভ্যারাইটি রাইস সিডস এর ভিতর যাতে আমরা ফর্মাল ট্রেড করতে পারি এবং এই ট্রেড যখন শুরু হয়ে যাবে তাতে সবচেয়ে বেশি লাভবান হবেন প্রান্তিক কৃষকরা। সব ব্যবস্থা যথাযথ সম্পন্ন হলে আন্তর্জাতিক কৃষি বন্ধনে বাঁধা পড়বে গঙ্গা পদ্মাপাড়ের ভারত আর বাংলাদেশ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি,
হুম